নমস্কার, আমি সুমন্ত। 5টায় পঞ্চবান আজ আমাকে স্টুডিও থেকে করতে হচ্ছে। আজ আমরা নিউজ রুমে নেই, কিন্তু আজ এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে যেখানে কিছু কারণের জন্য আমরা নিউজ রুম থেকে নয়, একেবারে সরাসরি স্টুডিও থেকে করছি এই 5টায় পঞ্চবান। আজকে পঞ্চবানে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করব, কারণ বাংলাদেশে এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং প্রতি মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের চোখ সেখানে রয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খবরের আপডেট আমাদের কাছে উঠে আসছে। বাংলার খবর কি, ত্রিপুরার খবর কি, যে সমস্ত জায়গাগুলো একেবারে বর্ডার লাগোয়া সেখানকার খবর কি, সেই সমস্ত খবর আপনাদেরকে আমরা দেখাবো এই পঞ্চবানের মাধ্যমে। যে পঞ্চবানের শুরুতেই পাঁচখানা প্রশ্ন, পাঁচখানা বান গিগি গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে। পঞ্চবানে আজ ইউনুসের কোপে ইসকন। ইসকনকে নিয়ে কিসের সমস্যা? ইউনুসের প্রথম বান আমাদের এটাই। দ্বিতীয় বান কি রয়েছে? ইসকনকে চাপতে পারলেই কি হিন্দুদের সরানো সম্ভব হবে? এটাই কিন্তু দ্বিতীয় বান। তৃতীয় বান আসছে আপনাদের সামনে। চিন্ময় প্রভুকে নিয়ে বারবার কেন অবস্থান বদল করছে ইসকন? চতুর্থ বান আসবে আপনাদের সামনে গ্রাফিক্স প্লেটে। পাকিস্তানের মদতে কি হিন্দুদের ওপর এই আক্রমণ চলছে? নেক্সট বান, একেবারে শেষ বান আসবে। ভারতের অবস্থান কেন চোখে পড়ছে না ভারতবাসীর, দেশবাসীর কেন চোখে পড়ছে না এখনো পর্যন্ত? গোটা বিষয়গুলোকে নিয়ে আজকে আমাদের পঞ্চবান। এবং সেই পঞ্চবানে আমরা আপনাদেরকে দেখাবো একের পর এক ছবি, একের পর এক ঘটনা, এবং তার যে সত্যতা কতটা রয়েছে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় গেছি। একেবারে বলা যায় যে গ্রাউন্ড জিরো, সেই গ্রাউন্ড জিরোতে গিয়ে আজ কি কি হলো, গোটা বিষয়টি নিয়েই আজকে আমাদের এই পঞ্চবান। শুরুতেই আমি চলে যাব পশ্চিমবঙ্গ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শুরুতেই যেটা জানতে চাইবো আপনার থেকে, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত বর্ডারগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে জড়িত, সেই জায়গাগুলোর ছবিটা এক্স্যাক্টলি কি? দেখো, প্রথমে নিউজ ব্যাংকারের যে সমস্ত এরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, প্রত্যেকে আমি অভিনন্দন জানাই। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, অর্থাৎ বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত স্থলবন্দর গুলো রয়েছে, সেইখানে প্রতিদিন যে সমস্ত লোক যাতায়াত করে, সেইখানে কিন্তু আজকে অবস্থা খুবই শোচনীয় অবস্থা। কারণ একটাই, বাংলাদেশে যে ইসকনের গুরুদের গ্রেপ্তার করার ফলে এখনো বাংলাদেশের অবস্থা অগ্নিগর্ভ হয়ে গেছে। আর সেইখান থেকে দুই দেশের মধ্যে কিন্তু চির ধরেছে। আর এই চির ধরার কারণে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হুঙ্কার দিয়েছেন যে কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে কোনো রোগীকে আর ভারতবর্ষে কিন্তু ঢুকতে দেবেন না। কারণ তারা যদি চাই তারা চাক লাহোরে যাক, কিন্তু বাংলায় কোনো স্থান হবে না। এক নম্বর। দু নম্বর, এই যে ভারত থেকে যারা বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশে, তারা কিন্তু কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন। সেইখানকার হাড় হিম করা দৃশ্য দেখে তারা থাকতে পারেননি। তারা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা ফিরে আসছেন। তারা আমাদেরকে জানাচ্ছেন যে সেখানকার ভারতের যে জাতীয় পতাকা রয়েছে, সেই পতাকাকে পদদলিত করছে ওখানকার মুসলিম সমাজ। পাশাপাশি যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের প্রচন্ড ভাবে অত্যাচার করছে। এখন ওখানকার যে সমস্ত স্থানীয় মুসলিমরা রয়েছেন তারা কিন্তু বলছেন, আমাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আমরা আন্দোলন করেছিলাম একটা সময় যে হাসিনার পদত্যাগ চাই, হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি। এখন তারা কিন্তু উল্টো পুরাণ করছে। তারা বলছে যে না, আমাদের হাসিনা সরকার ভালো ছিল, আমাদের হাসিনা ফিরে আসুক। কারণ দুই দেশের মধ্যে যদি মৈত্রী স্থাপন করা না যায়, তাহলে বাংলাদেশ কিন্তু, বিশেষ করে যারা রুগী, তারা কিন্তু রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে এমনি তাদের মরতে হবে। অঞ্জন দা, বা যে ছবি এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডে একেবারে এক্সক্লুসিভ, আমরা বর্ডারের বা সংলগ্ন সমস্ত জায়গার ছবি দেখছি। আমি একটু জানতে চাইবো আপনার থেকে যে এই যে সেখানে যে ব্যবসা বাণিজ্য
ভারত বাংলাদেশের, সেটা কি চালু রয়েছে নাকি মানুষের মানুষ যাতায়াতের বন্ধের সাথে সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ? দেখো, বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত গেট গুলো রয়েছে সেখানে স্থলবন্দর, সেখানে কিন্তু প্রতিদিন মানে প্রায় সীমান্ত লাগোয়া প্রায় 500 থেকে 600টা পরিবার এই স্থলবন্দরের উপর নির্ভর করে এবং জীবিকা নির্ভর করে। কিন্তু এই যে বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি, অর্থাৎ যে ইসকনের যে সাধুকে গ্রেপ্তার করার পর দুই দেশের মধ্যে যে চির ধরেছে, তারপরে কিন্তু তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের কোনো লোক আসছে না। আর দুদিন আগেও বা 3 দিন আগেও যেখানে প্রতিদিন 1500 থেকে 2000 লোক যাতায়াত করতো, আজকে সেটা খুবই তলানিতে পৌঁছে গিয়েছে। আজকে সকাল থেকে বিকেল 4:30 পর্যন্ত আমাদের কাছে গেটের সীমান্তের যেখান থেকে মৈত্রী এক্সপ্রেস যায় সেখানকার বিএসএফ এবং মানে যে সমস্ত কাস্টম রয়েছে তাদের কাছ থেকে যেটা আমরা তথ্য পেয়েছি, মাত্র 5 জন কিন্তু যাতায়াত করেছে, তার মধ্যে 4 জন রুগী আর একজন হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বাসিন্দা। তিনি গিয়েছিলেন তার বন্ধুর বাড়িতে, ওখানকার হাড় হিম করা দৃশ্য দেখে তিনি ফিরে এসছেন। বলা যেতেই পারে স্থলবন্দরে যারা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে তাদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ, কারণ সমস্ত ব্যবসা লাটে উঠে গিয়েছে। তাহলে কি অঞ্জনদা এটা বলা যায় যে শুধুমাত্র যারা রোগী, যারা যেখানে এমার্জেন্সি সার্ভিস সেটাই শুধুমাত্র চালু রয়েছে, বাকি সমস্ত কিছু বন্ধ এই সীমান্ত দিয়ে? একদমই তাই। দেখো, বাংলাদেশ সরকার কিন্তু এখন পাসপোর্ট ভিসা দিচ্ছে না, তো পক্ষান্তরে বলি যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টও দিচ্ছে না। এই যে যারা একমাত্র রুগীরা, যারা 1 থেকে 1.5 মাস আগে যে সমস্ত রুগীরা ভারতে আসার জন্য পাসপোর্ট ভিসা করেছিলেন তাদেরকে খুব নজরে রাখছে বাংলাদেশ। খুব জরুরি অবস্থা না হলে কিন্তু তাদেরকে ভারতে আসতে দিচ্ছে না। অন্যদিকে ভারত সরকারও কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে, আমরা যেটা জানতে পেরেছি, আগামী সোমবার থেকে যদি ইসকনের প্রভুকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে কিন্তু বর্ডারে সম্পূর্ণ কিন্তু বন্ধ করার সিদ্ধান্ত দিকে এগোচ্ছে। বলা যেতেই পারে যে আমরা যেটা গোপন সূত্রে খবর পেয়েছি, আরো ভয়ানক অবস্থা, যে পাকিস্তানের পতাকা উঠছে কিন্তু বাংলাদেশের ভূমিতে। সুতরাং বলা যেতেই পারে একদিকে আইএসআই, অন্যদিকে জামাতুল, এই সদস্যদের কিন্তু ইউনুস পরিচালনা করছে। অর্থাৎ ইউনুসের হাতে কিন্তু অতটা ক্ষমতা নেই বলে আমরা মনে করছি, কারণ সেখানকার যারা বাসিন্দারা যারা সীমান্ত পেরিয়ে আসছেন তারাও বলছেন যে ইউনুস হচ্ছে অন্তর্বর্তী সরকার, সেটাও শুরু করেছে, তাতে কিন্তু দুটো দেশের মধ্যে একদম ভাব তো দূরে থাক, দুটো দেশের মধ্যে সম্পর্ক ছেদ দেবে। আর এই সম্পর্ক ছেদ যদি পড়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু একেই পাকিস্তান পিছিয়ে পড়ছে অর্থনৈতিক দিক থেকে, বাংলাদেশ যে অর্থনৈতিক অবস্থা ছিল সেটাও পঙ্গু হয়ে যাবে। ভারতের কোনো যায় আসে না, ভারতের দুটো বন্দর থেকে যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয় তেমন ক্ষতি হবে না, ক্ষতি কিন্তু সবচেয়ে বেশি সম্মুখীন হবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মনে রাখা দরকার 1971 সালে সেই অবস্থা যদি ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ, তাহলে কিন্তু তাদের পাকিস্তানের উপরে নির্ভর করতে হবে, কারণ ভারত তাদেরকে কিন্তু মানে স্বেচ্ছায় ত্যাগ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একটা তথ্য দিলেন আমাদের, যে সেখানে বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানের পতাকা উঠছে। তাহলে কি বলা যেতে পারে যে পাকিস্তানের মদতেই সেখানে এই ধরনের কার্যকলাপ ঘটছে? অবশ্যই। দেখো, কদিন আমরা 5 দিন আগে কিন্তু আমাদের নিউজ ব্যাংকের পর্দায় কিন্তু খবর প্রকাশিত করেছিলাম, চট্টগ্রামে একটি জাহাজ ঢুকেছে যেখানে 40,000 কোটি টাকার অস্ত্র পাকিস্তান থেকে জাহাজ মারফত চট্টগ্রামে এসেছিল। কারণটা কি? পাকিস্তান পাঠিয়েছে বাংলাদেশকে। কে নিয়েছে? ইউনিস সরকার নিয়েছে। ইউনিস অন্তর্বর্তী সরকার তিনি নিয়েছেন। তাহলে কোন মানে আর এইগুলো নিয়ন্ত্রণ করছে কারা? একদিকে জামাতুল, অন্যদিকে আইএসআই, এই গুপ্তচরেরা। আমরা এটাও জানতে পেরেছি এই শিক্ষা ব্যবস্থার নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু জঙ্গির প্রশিক্ষণ চলছে। তারা কিন্তু পশ্চিমবঙ্গের, বিশেষ করে তোমাকে বলবো, পশ্চিমবঙ্গের 7টা জেলাকে কিন্তু তারা কিন্তু টার্গেট করেছে, তার মধ্যে কিন্তু নদিয়া জেলাও আছে। এই এই সমস্ত জেলায় তারা ঢুকে গিয়ে তারা সাম্প্রদায়িক উস্কানি দেবেন এবং বিভিন্ন জায়গায় গন্ডগোল করবে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। যার জন্য আজকে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, কারণ বিএসএফ তৈরি রয়েছে
যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য মোকাবিলার জন্য ভারতের জওয়ান কিন্তু তৈরি হয়ে রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে অঞ্জন শুকুল, বিশিষ্ট সাংবাদিক বাংলা থেকে আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে জুড়ে ছিলেন এবং তিনি যে সমস্ত তথ্য আমাদেরকে দিলেন তা রীতিমতো চমকে যাওয়ার মতন, এবং পঞ্চবানের সুরটা হয়তো আজ জমিয়ে দিলেন অঞ্জন শুকুল, বিশিষ্ট সাংবাদিক। তিনি কিন্তু একেবারে পরিষ্কার করে বলছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ যে বিভিন্ন যে বর্ডারগুলো রয়েছে, ভারত বাংলাদেশ যে বর্ডারগুলো রয়েছে, সেই বর্ডারগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। সেখানে কিন্তু কোনো যাতায়াত হচ্ছে না। অন্যদিকে শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস থাকলেই, মানে ধরুন কেউ অসুস্থ, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ থেকে কেউ আসতে চাইছে, তারাই শুধুমাত্র আসতে পারবে, আদারওয়াইজ সবাইকে কিন্তু যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গেদে সীমান্তের এই ছবি আপনাদের সামনে আমরা এক্সক্লুসিভ দেখালাম। সকাল থেকে এই খবরের মধ্যে আমরা রয়েছি। আরো একটা খবর আপনাদেরকে দেব, একদিকে যখন ভারতের মানে পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো সেগুলো যখন একেবারে সিল করে দেওয়া হয়েছে, কাউকে যেহেতু আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে না, অন্যদিকে আমাদের এই রাজ্যে এখনো পর্যন্ত কিন্তু স্মুথলি বাংলাদেশিরা আসতে পারছেন এবং অন্যদিকে ভারতবাসীরাও কিন্তু বাংলাদেশে যেতে পারছেন, তাতে কোনো সমস্যা হচ্ছে না। সেই ছবি আপনাদের দেখাবো। তবে তার আগে আমি এই মুহূর্তে চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, সেখান থেকে আমাদের সঙ্গে যোগদান করছেন। আমি নীলের কাছে যাব। নীল, যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, যে বাংলার একেবারে লাগোয়া যে বাংলাদেশ সীমান্ত, সেখানে সিল করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ তো বটেই, ব্যবসা বাণিজ্য বন্ধ। তার কারণটা যেটা দেখানো হচ্ছে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, কিন্তু আমাদের রাজ্যে এখনো পর্যন্ত সেই ছবি আখাউড়া বর্ডারে অন্তত নেই। বাকি খবরে আমরা আসবো, কিন্তু তোমার কাছে জানতে চাইবো এই পরিস্থিতির জন্য কে এক্স্যাক্টলি দায়ী? শুধু কি ইসকন, নাকি এর পেছনে বড় কোনো খেলা রয়েছে? দেখো, আজকে সকালবেলা যে খবর এসে পৌঁছেছে, যে আমার সিনিয়র সহকর্মী অঞ্জন শুকুল যেটা বললেন, যে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছে। এবং যেটা আমি খবর পাচ্ছি যে অঞ্জনদা যে জায়গাটায় যে বর্ডারে আজকে কভার করেছে, সেখান থেকে নীলছড়া দূরত্বেই কিন্তু পাকিস্তানের পতাকা উড়েছে। অর্থাৎ নদিয়া জেলার একেবারে শেষ সীমান্ত হচ্ছে স্টেশন হচ্ছে গেদে। সেই গেদে থেকে তোমার হচ্ছে দর্শনা যে শহর, বাংলাদেশের যে দর্শনা শহর, সেই বাংলাদেশের দর্শনা শহর হচ্ছে গেদে স্টেশন থেকে মাত্র 15 মিনিট। এবং ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমান্ত, সেই আন্তর্জাতিক সীমান্ত থেকে বাংলাদেশের যে দর্শনা শহর, সেই দর্শনা শহর হচ্ছে আরো খুব বড় জোর হলে 10 মিনিট। সেই দর্শনা শহরে তোমার হচ্ছে আজকে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছে। এটা খুব চাঞ্চল্যকর একটা খবর, কারণ হচ্ছে মৈত্রী এক্সপ্রেস চলে, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সেটা গেদে থেকে তারপরে যে স্টেশনে ঢোকে সেটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের দর্শনা স্টেশন। সেই দর্শনা স্টেশনের আশেপাশে বা দর্শনা শহরের আশেপাশে আজকে 3 থেকে 4টি জায়গাতে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছে, এরকম খবর কিন্তু আজকে সকাল থেকেই পাওয়া গেছে। সেই খবর বিএসএফ এর ইন্টেলিজেন্সের কাছেও এসেছে, এবং বিএসএফ এর ইন্টেলিজেন্স কিন্তু সেই মুহূর্তেই গোটা বর্ডার সিল করার প্রক্রিয়া কিন্তু আজকে সকালবেলা থেকেই নিয়েছে। এবং সব থেকে বেশি আশ্চর্যজনক, বিএসএফ এর কাছে এমন নিশ্চয়ই কোনো খবর এসেছে যে আমরা যে গেদে সীমান্তের আন্তর্জাতিক সীমান্তের যে চেকপোস্টগুলি দেখালাম, সেই চেকপোস্টে দেখো প্রত্যেক দিন সেখানে বিএসএফ এর অন্তত 1 কোম্পানি সেনা আধা সামরিক বাহিনীর জওয়ানরা থাকে। এবং সেখান থেকে যে গাড়ি চলাচল করে, দুই দেশের জিরোম্যান্স ল্যান্ডে কিছু গাড়ি চলাচল করে, সেই গাড়ি চলাচলেও কিন্তু সেখানে বিএসএফ পোস্টিং থাকে। সেইখানে কিন্তু আজকে কোনো বিএসএফ এর পোস্টিং দেখা যায়নি। এবং বিএসএফ এর যে চৌকিগুলি রয়েছে, সেই চৌকিগুলিতেও আজকে বিএসএফ এর কোনো জওয়ানকে দেখা যায়নি। তাহলে বিএসএফ এর পরবর্তী যে সামলাই হচ্ছে বর্ডার সেনা,
তাহলে কি ভারত সরকার অন্য কিছু ভাবছে? প্রশ্নটা কিন্তু আজকে সকাল থেকেই উঠতে শুরু করেছে। এবং একই চিত্র কিন্তু যেটা আন্তর্জাতিক আরও একটা বেনাপোল পেট্রাপোল যে বর্ডার, সেই বেনাপোল পেট্রাপোল বর্ডারেও সেখানেও কিন্তু সেনার পোশাক পরা কিছু জওয়ানকে কিন্তু বাড়তি তৎপর হতে দেখা গিয়েছে। কিন্তু সেখানকার সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে বিএসএফ আধিকারিকদের, আপনারাই দায়িত্বে রয়েছেন না সেনা সেখানে মোতায়েন করা হয়েছে, এই বিষয়ে কিন্তু বিএসএফ এর যারা সেখানে কর্তব্যরত সিওরা রয়েছেন তারা কোনো কিছু প্রশ্নের উত্তর দেয়নি। তারা যেটা বলেছেন যে দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ার যারা আইজিপি যে বিএসএফ এর দায়িত্ব রয়েছে কলকাতায়, তিনি বক্তব্য রাখবেন এই বিষয়ে। এখানে কোনো ডিআইজি পদমর্যাদার অফিসাররা যারা থাকে বিএসএফ এর তারাও বক্তব্য রাখবে না। তারপর থেকে কিন্তু জল্পনা আরো শুরু হয়েছে, তাহলে বর্ডারে কি হচ্ছে। এবং গতকাল কিন্তু বেশ কিছু ভারী গাড়ি বিভিন্ন বর্ডারে কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন বর্ডারে কিন্তু ভারী গাড়ি ঢুকতে দেখা গিয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। এবং যেহেতু ভারী গাড়ি ঢুকেছে, সেই বাড়ি গাড়িগুলো তাঁবু দিয়ে ঘেরা, তার ভিতরে হাতি ঘোড়া বাঘ সিংহ না কি আছে সেটা তো গ্রামবাসীরা বলতে পারবে না। তবে গ্রামবাসীদের মধ্যে কিন্তু কৌতূহল একটা শুরু হয়েছে, যেটা ইন্টেলিজেন্স সূত্রের এখন পর্যন্ত খবর পাচ্ছি ভারত সরকার একটা বৃহত্তর পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশকে নিয়ে ফেলেছে। এখন সেটা কোন পর্যায়ের পরিকল্পনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে বর্ডারে কিন্তু বিএসএফ এর অন্দরে কিন্তু একটা বাড়তি তৎপরতা কিন্তু দেখা গেছে। যে বিএসএফ এর মানে জওয়ানদের একদম হালকা অস্ত্র নিয়ে দেখা যেত এতদিন পশ্চিমবঙ্গের যে আন্তর্জাতিক বন্দরগুলি রয়েছে সেই বন্দরে, যেখানে একেবারে হালকা অস্ত্র থাকতো, সামান্য একটা বন্দুক থাকতো, আজকে কিন্তু সেই চিত্র দেখা যায়নি। আজকে কিন্তু সেখানে বিএসএফ কে ভারী অস্ত্র নিয়ে কিন্তু টহল দিতে দেখা গেছে। এবং যেখানে সীমান্ত রয়েছে একদম, আমি যদি তোমাকে বলি বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের যদি তুমি ধরো, অর্থাৎ সুন্দরবন যদি ধরো, সুন্দরবন থেকে তোমার একেবারে বঙ্গোপসাগর হয়ে সোজা দক্ষিণ 24 পরগনা, তারপর উত্তর 24 পরগনা, তারপর নদিয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, তারপর হচ্ছে মালদা, এই হচ্ছে দীর্ঘ যে সীমান্ত। সেই দীর্ঘ সীমান্তে কিন্তু বিএসএফ কে আজকে ভারী অস্ত্রেই কিন্তু অনেক জায়গায় দেখা গিয়েছে। এবং অনেক জায়গায় যে জায়গাতে বিএসএফ এর যে টহল, সেই টহলে বিএসএফ প্রায় 1 কিলোমিটারের মধ্যে 3 থেকে 4 জন সশস্ত্র বিএসএফ থাকে, সেইখানে কিন্তু বিএসএফ কে আজকে অন্তত একজন, কোনো বিএসএফ এর যে রক্ষী বা যারা কনস্টেবল থাকেন তাদেরকে কোথাও কিন্তু একজন দেখা যায়নি। একের সঙ্গে অধিক বিএসএফ জওয়ান ছিল। তার মানে বর্ডারকে কেন্দ্র করে ভারত সরকার যে নতুন করে পরিকল্পনা করতে শুরু করেছে সেটা কিন্তু আজকে পরিষ্কার। এখন নীল তোমাকে একটু থামাবো, যেহেতু তুমি বাণিজ্যের কথা বললে, যেহেতু তুমি বিভিন্ন বিষয় যেগুলো বলছিলে একেবারে পশ্চিমবঙ্গের ছবিটা, আমি তোমার কাছে আবারও ফিরবো। কিন্তু এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিই, যে একদিকে যেমন পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করা দিয়েছে ভারত বাংলাদেশের মধ্যে, আমাদের আখাউড়া বর্ডারের কথা আমি আপনাদের একটু আগে বলছিলাম, সেখান দিয়ে কিন্তু সমস্ত কিছু এখনো পর্যন্ত স্মুথলি হলেও আমাদের রাজ্যের আরো একটি গুরুত্বপূর্ণ যে সীমান্ত কৈলাস শহরের মনু সীমান্ত, সেখানেও কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অয়ন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ছেন। অয়ন, এই মুহূর্তের আপডেটটা কি? দেখো, বাংলাদেশে যে ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণের যে গ্রেপ্তারি এবং দীর্ঘদিন থেকে বলা যায় সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর যে আক্রমণ বলা যায়, তার প্রতিবাদেই গত বুধবার কৈলাসহরের যারা সনাতনী হিন্দুরা রয়েছে তারা এক প্রকার কৈলাসহরের বুকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে। এবং তার আজ গিয়ে পড়ে যে ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক স্থলবন্দর রয়েছে কৈলাসহরের মনু ল্যান্ড কাস্টম, সেখানে। এবং যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সেই মনু ল্যান্ড কাস্টম সেখানে কিন্তু তারা বন্ধ করে দেয়। এবং তাদের যে মূল দাবি ছিল সেটা হলো যে ইসকনের প্রবক্তা যে চিন্ময় কৃষ্ণ দাস রয়েছে ওনার নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে হিন্দুরা যারা রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। যতদিন না এই সমস্যার সমাধান হয় ততদিন তারা কিন্তু সেখানে আমদানি রপ্তানি যে বাণিজ্য রয়েছে সেটা তারা করতে দেবে না, তারা সেটা বন্ধ করে দিয়েছে। তো এই ছবি যেটা তুমি গত কয়েকদিন ধরে একেবারে নিউজ কভার করছো, আজকের দিনের আপডেটটা কি? যে আমরা আখাউড়া জানি এখনো পর্যন্ত সমস্ত কিছু স্মুথ রয়েছে, কিন্তু সেই জায়গায় কৈলাস শহরে এই যে ছবিটা, আজকের ছবিটা এক্স্যাক্টলি কি এই মুহূর্তে?
দেখো যে বলা যায় যে কৈলাসহরের যে মনু ল্যান্ড কাস্টম রয়েছে, অর্থাৎ যে স্থলবন্দর রয়েছে, সেটা বলা যায় যে রাজ্যের দ্বিতীয় স্থলবন্দর, যেখানে বাণিজ্যিক ভাবে সব থেকে বেশি আমদানি রপ্তানি হয়, রাজ্যের দ্বিতীয় স্থলবন্দর। এবং সেখানে যেই গত বুধবার থেকে আজ শুক্রবার, অর্থাৎ 3 দিন ধরে কিন্তু সেখানে বাণিজ্যিক আদান প্রদান বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিছুটা চিন্তিত রয়েছেন। অপরদিকে এই আমদানি রপ্তানি বাণিজ্যের যে অ্যাসোসিয়েশন রয়েছে বা যে সংগঠন রয়েছে, তারা কিন্তু উভয় দেশের ব্যবসায়ীদের কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে এই সমস্যা যতদিন পর্যন্ত না সমাধান হয়, কোনো ব্যবসায়ী যেন তাদের সেখানে মাল আদান প্রদানের ক্ষেত্রে তারা সেটা প্রস্তুতি নেয় না বা সেটার প্রক্রিয়া যেন শুরু করে না। অয়ন, কোনো গাড়ি কি আটকে রয়েছে? তুমি কি দেখতে পেয়েছো? দেখো যে বাংলাদেশের যে পরিস্থিতি, অস্থির পরিস্থিতি, সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে চললেও সেখানে কিন্তু কৈলাসহর দিয়ে আমদানি রপ্তানি কিন্তু সেখানে জারি ছিল, সেটা বন্ধ হয়নি। কিন্তু গত বুধবার হঠাৎ করেই বলা যায় যে দুপুর 11:30-12টা নাগাদ সেখানে তারা, যারা আন্দোলনকারীরা রয়েছে, তারা এখানে অস্থায়ী বাস গেড়ে সেখানে যে রাস্তা রয়েছে মনু ল্যান্ড কাস্টমে, সেটা বন্ধ করে দেয়। এবং সেটা আকস্মিক কি হয়, ফলে উভয় দিকে কিন্তু বেশ কিছু পণ্যবাহী লরি যারা যারা পারাপারের জন্য মালামাল নিয়ে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু আজকে রয়েছে, আজ 3 দিন ধরে। বেশ, অনেক ধন্যবাদ অয়ন তোমাকে এই আপডেট তুলে ধরার জন্য। আমি পিসিআর কে রিকোয়েস্ট করব, যদি দুটো ছবি, একদিকে পশ্চিমবঙ্গ, একদিকে আমাদের যে দক্ষিণ জয়পুরে যে ছবি, সেটা যদি টু উইন্ডো করে একেবারে দেখানো যায়। আমি আরো একবার এই মুহূর্তে ফিরে যাব আমাদের নিউজ রুম থেকে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের কাছে। নীল, তুমি যে জায়গায় ছিলে সেখানে আরেকটা এডিশন হয়তো হলো, সেটা হচ্ছে কৈলাসহর। আঁকাউটাতে সমস্ত কিছু স্মুথ, কিন্তু কৈলাসহরে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। অর্থাৎ পশ্চিমবঙ্গে যেমন চলছে এখানেও সেই অবস্থা। তাহলে যদি চলতে থাকে এরকম ভাবে, তাহলে ব্যবসা বাণিজ্য তো একেবারে লাটে উঠলো। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তাতে তারা খেয়ে পড়ে ঠিক করে বাঁচতে পারবেন তো? এই প্রশ্নই তুলছে অনেকে। দেখো, বাংলাদেশের লোকরা খেয়ে পড়ে বাঁচতে পারবে কিনা সেটা তো তাদের রাষ্ট্রের যারা দায়িত্ব নিয়েছেন তারা এই প্রশ্নের জবাব দেবে। এবং যে জায়গাতে বলা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে সেখানকার যারা রাষ্ট্রের নায়করা রয়েছেন এখন, যারা পাকিস্তান বা চায়নার হয়ে কাজ করছেন বা পশ্চিমা শক্তির হয়ে কাজ করছেন, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত সরকার একটা চাপ দিতে চাইছে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু এইভাবে বন্ধ করা যায় না। প্রথম কথা, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি একটা রয়েছে ঢাকার সঙ্গে নয়াদিল্লির, সেই জায়গাতে দাঁড়িয়ে দিল্লি কোথাও কিন্তু এখনো বলেনি যে আন্তর্জাতিক মানে বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আগে এইটা আমাদের বুঝতে হবে, দিল্লি কোথাও আনুষ্ঠানিকভাবে বলেনি যে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষের এখানে যদি চাপ থাকে, সাধারণ মানুষ চাইছে না বাংলাদেশের সঙ্গে বাণিজ্য হোক, যেখানে সেখানকার যে নিরাপত্তা, সেখানের সংখ্যালঘুদের যে নিরাপত্তা নেই, সেখানে ভারতীয়দের উপর যেভাবে ভারতের পতাকাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, ভারত বিরোধী যে জিগির যেভাবে তোলা হচ্ছে, সেই জায়গাতে এখন ভারত রাষ্ট্রের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইছে বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক এবার বন্ধ করা হোক এবং নয়াদিল্লি এই বিষয়টা নিয়ে চাপ তৈরি করুক। সেই চাপের কারণে, অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ, ত্রিপুরার একটা বড় অংশের মানুষের চাপের কারণে কিন্তু এই যে বাণিজ্য, সেই বাণিজ্য বন্ধ হয়েছে। এই বাণিজ্য বন্ধ কিন্তু সরকারিভাবে নয়। নয়াদিল্লি কখনোই বলেনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করছে, এটা কিন্তু নয়াদিল্লির স্ট্যান্ড পয়েন্ট নেই। কিন্তু সাধারণ দেশের অভ্যন্তরের মানুষের যদি চাপ থাকে, তাহলে নয়াদিল্লি তো একটা সরকার, সে তো মানুষ দ্বারা পরিচালিত, তখন তিনি কি করবে? নয়াদিল্লি তো এই রাষ্ট্রের যারা জনগণ রয়েছে তাদের বন্দুক দেখিয়ে এখান থেকে গাড়ি ছাড়তে পারবে না। এবং সোমবার দিন পশ্চিমবঙ্গের থেকে, আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডার কিন্তু সাধারণ মানুষ বন্ধ করে দেবে, এমনটাই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, সেখানকার বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি নিজে বনগাঁ সীমান্তে যাবেন, আন্তর্জাতিক পেট্রাপোল সীমান্তে। বিজেপির বহু এমএলএ তাদের নিজের এলাকায় যে স্থলবন্দরগুলি রয়েছে সেখানে যাবেন। অর্থাৎ মানুষের দাবি, পদ্মাপাড়ে যদি একটা মানুষের দাবিকে কেন্দ্র করে শেখ হাসিনাকে যদি দেশ ত্যাগ করানো যেতে পারে, তাহলে এই দেশের মানুষেরও তো অধিকার রয়েছে যে ওই দেশের সংখ্যালঘুদের বাঁচানোর জন্য এই দেশের মানুষের পদক্ষেপ করা। তাই মানুষের দাবি এবং মানুষের দাবির কাছে কার্যত এই ক্ষেত্রে দিল্লির যারা কর্তারা তারা অসহায়। তারা কি করবে? এই জন্যই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়েছে। দিল্লি কিন্তু কোথাও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু বন্ধ করেনি এবং বন্ধের কথা কিন্তু বলেওনি। এখানে কিন্তু সরকারি কোনো শিলমোহর
সিলমোহর নেই, এই বিষয়টাকে স্পষ্ট করে দিলাম। দ্বিতীয়ত, বাংলাদেশের এখন যেভাবে প্রত্যেকদিন ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে, যেভাবে আজকে পাকিস্তানের পতাকা 3-4 জায়গায় তোলা হয়েছে, অত কিছুক্ষণের মধ্যেই নিউজ ভ্যানগার্ডের কাছে সেই এক্সক্লুসিভ ছবি চলে আসবে আমাদের কাছে, যে কিভাবে পাকিস্তানের পতাকা আজকে বাংলাদেশের বুকে তোলা হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, নিশ্চয়ই আপনাদের সেই ছবি আমরা সবার আগে দেখাবো। কিন্তু আইএসআই সম্পূর্ণভাবে এটা আইএসআই কন্ট্রোল করছে, এবং এই সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশের ইস্কনের উপর যে হামলা, সেটা পুরোপুরি আইএসআই কন্ট্রোল করছে। এবং আইএসআই চাইছে বাংলাদেশের মধ্যে যে 3 কোটি হিন্দু রয়েছে, সেই 3 কোটি হিন্দুকে যদি এই মুহূর্তে বর্ডারে জমায়েত করা যায়, তাহলে সেখান থেকে যদি 2000 মাত্র যে জেএমবি বা 2000 যদি জঙ্গি অনুপ্রবেশ করানো অত্যন্ত সহজ। এই বেআইনি জঙ্গি অনুপ্রবেশ করাতেই কিন্তু সেখানে চট্টগ্রামে লাগাতার হিংসা জারি রাখা হচ্ছে, যাতে বর্ডারে একটা বিরাট সংখ্যক মানুষ হিন্দু যাতে বর্ডারে চলে আসে, এবং সেটা যদি বর্ডারে আসে তখন বিএসএফ এর উপর চাপ পড়বে। সেই ক্ষেত্রে বিএসএফ এর বর্ডার ভেদ করে যদি সাধারণ মানুষের একটা বিরাট 1.5 লক্ষ মানুষ এক একটা বর্ডার থেকে যদি বর্ডার ভেঙে যদি মানুষ আসতে চায়, সেই ক্ষেত্রে সেই সিচুয়েশন ট্যাকেল করা বিএসএফ এর পক্ষে অত্যন্ত কঠিন হবে। এবং সেই সুযোগে ভারতে নতুন করে জেএমবি জঙ্গি, আইএসআই জঙ্গি, হিজবুল জঙ্গি, এই জঙ্গিদের প্রবেশ করানোর একটা ফন্দি করেছে তোমার হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশের যে ভারতের যে কালিয়াচক, মালদহ জেলার যে কালিয়াচক, সবচাইতে ড্রাগস মাফিয়াদের হচ্ছে শীর্ষ স্থানে রয়েছে কালিয়াচক। সেই কালিয়াচক সহ বিভিন্ন বর্ডারের আশেপাশে কিন্তু বাংলাদেশের যে জেএমবি জঙ্গি তারা উপস্থিত হয়েছে। বেশ কিছু পাকিস্তানের জঙ্গি সেখানে চলে এসেছে, তাদের যাতে বর্ডার ক্রস করানো যায় সেই চেষ্টাই কিন্তু আইএসআই করছে। এবং বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ে বর্ডারে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে সেখানে যাতে হিন্দুদের সঙ্গে যাতে এই আইএসআই, হিন্দুদের সাথে যাতে হিজবুল, হিন্দুদের সাথে যাতে পাকিস্তানের অন্যান্য জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠন যাতে ভারতে প্রবেশ করতে পারে, তার জন্য আইএসআই ছক করেছে। প্রায় 3000 জন ইতিমধ্যেই জঙ্গি তারা কিন্তু ভারতে ঢোকার জন্য কিন্তু ভারতের সীমান্তে কিন্তু অপেক্ষা করছে, বাংলাদেশে অপেক্ষা করছে। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার জন্য কিন্তু সক্রিয় বাংলাদেশের মৌলবাদীরা, এবং তাদের যে এই মুহূর্তে সব থেকে বড় দোসর আইএসআই। বেশ বেশ নীল, আমি আবার তোমার কাছে ফিরবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করেছিলাম টেলিফোন লাইনে প্রাক্তন সেনা কর্মী মোহন রাওয়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন। বাংলাদেশের যে পরিস্থিতি হঠাৎ করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, তাতে করে ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গের গেদে সীমান্তকে এই মুহূর্তে বন্ধ করা হলো যাত্রী পারাপারের জন্য। তো সেই জায়গাতে ভারত সরকারের কি নতুন কোনো স্ট্যান্ড পয়েন্ট রয়েছে বা ভূমিকা কি থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, ভারত সরকার বুঝতে পারছে যে বাংলাদেশ এখন একটা ডাইনামাইটের উপরে বসে আছে, এবং সেখানে যে জিহাদি তন্ত্র যেভাবে ওখানে মানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নামাচ্ছে, তাদের ঘর বাড়ি পোড়াচ্ছে, তাদের ব্যবসার জিনিসপত্র লুটপাট করছে, তারপরে যে ধর্মীয় সংস্থাগুলো সেগুলোকে ভাঙচুর করা হচ্ছে, এবং তাদের যত লোক আছে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া, তাদেরকে জেলে দিয়ে দেওয়া, তাদের অ্যাপয়েন্টেড লয়ারকে পর্যন্ত হত্যা করে দেওয়া হচ্ছে। তার মানে এটা তো পুরোকে পুরো বাংলাদেশ এখন জিহাদি তন্ত্রের মানে গ্রিপে চলে গেছে। তো এই ক্ষেত্রে এখন যেহেতু ওখানে অত্যাচার, এবং এই অত্যাচারের সাথে যেখানে যারা নিরীহ হিন্দু আছে এবং বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এরা যারা, এনারা এবারে কোন দিকে যাবে? ওখানে থাকলে প্রবলেম, আর এখানে আসলেও প্রবলেম। এখন কেন্দ্র সরকার কড়া বার্তা ইউনূস সরকারকে দিয়েছে যে এটা বাংলাদেশের দায়বদ্ধতা যে ওখানকার যে মাইনরিটি তাদেরকে প্রোটেক্ট করা, এবং এই বার্তাটা করা আছে, এবং আগামী দিন বড় কিছু পদক্ষেপ নিশ্চয়ই কেন্দ্র সরকার নেবে। কেন কি এইভাবে চুপচাপ পার্শ্ববর্তী দেশে শুধুই কি বিবৃতি দিয়েই ভারত সরকার এখন চুপ করে থাকবে, না কোনো কড়া পদক্ষেপ নেবে? কোনো ফোর্স কি নামছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, একটা সভরেন কান্ট্রি বাংলাদেশ, সেখানে আমাদের ফোর্স নামানো তার মানে বাংলাদেশের সাথে যুদ্ধ, ডিক্লেয়ার্ড বা আনডিক্লেয়ার্ড যুদ্ধ।
তো সেই কনফেডারেশনে এই মুহূর্তে কেন্দ্র সরকার যাবে না। কেন কি আমার যেটা ওপিনিয়ন, এটাকে ডিপ্লোম্যাটিকলি হ্যান্ডেল করা হচ্ছে এবং বার্তা সেইভাবেই দেওয়া হচ্ছে যাতে সরকার এবং জুডিশিয়ারি এবং পুলিশ এবং প্রশাসন সংখ্যালঘুদেরকে রক্ষা করতে পারে। এটাই বার্তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। তো কেন কি কেন্দ্র সরকার আমার মনে হয় না যে এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেবে যে আরেকটা ফ্রন্ট খুলে যাক। মানে যেমন পাকিস্তানের সাথে তো আমাদের ফ্রন্ট ওপেনই আছে, চায়নার সাথে একটা ফ্রন্ট ওপেন আছে, তাহলে বাংলাদেশের সাথে আরেকটা ফ্রন্ট ওপেন হয়ে যাবে। সেখানে একটা বিরাট মানে সংখ্যা, যেমন ভারত যদি ওখানে আক্রমণ করে বা সেখানে সেনাবাহিনীকে পাঠায়, তাহলে নিশ্চয়ই আরো বেশি মানে অত্যাচার নেমে আসবে হিন্দুদের উপরে ওখানে। আমি এটা ফিল করি। কেন কি যখন তারা দেখবে যে আর্মি মুভ করছে, তো অবভিয়াসলি তারা হিন্দুদের উপরেই অত্যাচার আরো বেশি করবে, যেটা বিগত হয়েছে। এটা কি পাকিস্তানের কি নতুন করে কোনো মদত আছে? দেখো, এটা পুরো জামাতে ইসলাম, যেটা পুরো এই সংস্থাটা হচ্ছে পাকিস্তান এবং আইএসআই ব্রেন চাইল্ড। পুরোভাবে এই মানে শেখ হাসিনাকে ওখান থেকে উৎখাত করে দেওয়া এবং তার পরবর্তী যা ইয়ে হয়েছে, মানে ওখানকার যে অত্যাচার এবং যেইভাবে চলছে, এটাতে তো বোঝাই যাচ্ছে যে একটা দেশ যেটা মানে ভারত না থাকলে সেই বাংলাদেশ হতো না। পাকিস্তানের যে সেনাবাহিনী এবং পাকিস্তানের যে জুলুম এবং অত্যাচারের সাথে লড়ে ভারতীয় সেনা যেইভাবে 13 দিনের যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে তার 93,000 সেনাকে বন্দী করেছে, সেই পাকিস্তান সব সময় চেষ্টা করছে, যেহেতু কাশ্মীর এখন শান্ত হয়েছে, এখন একটা দেশের মধ্যে আগুন লাগিয়ে বাংলা এবং বাংলাদেশের সাথে যে রাজ্য পাশে, যেমন ত্রিপুরা আছে, পাশে আসাম আছে, অনেক বড় বর্ডার আসাম বাংলাদেশের সাথে যুক্ত। সেই জায়গায় এখন যে পরিস্থিতি একদম মানে ফ্ল্যাশ পয়েন্ট এবং বয়লিং পয়েন্টে পৌঁছে গেছে। তো আগামী দিন একদম যে চুপচাপ করে কেন্দ্র থাকবে আমার মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো বড় পদক্ষেপ এবং কিছু চিন্তা ভাবনা কেন্দ্র সরকার নেবেই। এবং ভারতের দুর্ভাগ্য যে আমাদের দেশেই যে পলিটিক্যাল পার্টি বলো বা অন্যান্য যে সংস্থাগুলো বলো, আজকে তারা এই জিনিসকে একবারও কন্ডেম করছে না, একবারও এই জিনিসটাকে বিরোধিতা জানাচ্ছে না যে ভাই এটা অবিলম্বে বন্ধ হোক, এই জিনিসটা বলা হচ্ছে না। তো আলটিমেটলি যখন একটা ঘটনা ঘটে, সম্বলের মতন একটা জায়গা যেটা কোর্ট মনিটরড একটা সেখানে সার্ভে চলছিল, সেখানে এত বড় একটা হিংসার একটা নামিয়ে আসলো, ওখানে পুলিশের উপরে হামলা হলো, সেই জায়গাতে পুরো পলিটিক্যাল পার্টিগুলো একদম ঝাঁপিয়ে পড়েছে। এবং আজকে এই জায়গাতে যখন হিন্দুদের উপরে এত অত্যাচার হচ্ছে, বৌদ্ধদের উপরে এত অত্যাচার হচ্ছে, তো সেই সময় কেন কোনো পলিটিক্যাল পার্টি এই জিনিসটাকে কন্ডেম করছে বা এই জিনিসটাকে বিরোধিতা করছে? তার মানে আজকে যদি থাকবো পরবর্তীতে। বেশ, আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্মী মোহন রাওয়ের সঙ্গে এবং তিনি কিন্তু একেবারে পরিষ্কার করে বলছেন এখানে পাকিস্তানের একটা মদত রয়েছে। আমি আবারও আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের কাছে যাব। নীল, গোটা বিষয়টি তুমি শুনলে, মোহন রাওয়ের অভিযোগ শুনলে, কি মনে হয় যে বাংলাদেশ কি শুধু তাহলে সেকেন্ড পাকিস্তান হতে চলেছে? তার জন্যই কি ইসকনের ওপর চাপ তৈরি করে তারা মনে করছে যে এইভাবে হিন্দুদেরকে সরিয়ে দেওয়া সম্ভব হবে? দেখো, এই মুহূর্তে যারা তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছে, যে ছাত্র নেতারা, তাদের কাছে কোনো ইস্যু নেই। প্রথম কথা, এটা বাংলাদেশের, এবার তোমায় অভ্যন্তরীণ পরিস্থিতির কথা আমি বলি, যে হাসিনার একটা সময় যে এত বছর ক্ষমতায় রয়েছে, হাসিনার দলের যারা সভ্য সমর্থকরা রয়েছে গ্রামে গঞ্জে শহরে, তারাও কিন্তু একটা বড় অংশ তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, যেটা হাসিনা শেষ পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি। এবং এই বিষয়টাকে কাজে লাগিয়ে আইএসআই অবশ্যই, আমেরিকা এবং বাংলাদেশের যে বিরোধী দলগুলি আছে এবং জামাত, তারা এই সরকার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটাকে কিন্তু একটা বড় পূর্ণাঙ্গ রূপ দেয়।
কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশ এবং আওয়ামী লীগের প্রচুর একদম সেকেন্ড সারির নেতার সঙ্গে গতকাল রাত পর্যন্ত যখন আমার কথা হচ্ছিল তারা অনেকেই বলছিলেন যে এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের একটা সময় বিপুল জনপ্রিয়তা ছিল, সেই আওয়ামী লীগ কিন্তু বর্তমানে 5ই আগস্টের আগে জনপ্রিয়তা হারিয়েছে। একথা একবার অস্বীকার করার উপায় নেই। দীর্ঘদিন একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে স্বাভাবিক এটা হয়, কিন্তু সেই জায়গাটা হাসিনার সেই জায়গাটা বোঝা উচিত ছিল। যারা দুর্নীতি পরায়ণ তাদেরকে কিন্তু দল থেকে তাড়ানো উচিত ছিল, সেটা তারা করতে পারেনি। সেটা তাদের দেশের একটা অভ্যন্তরীণ ব্যাপার এবং রাজনৈতিকভাবে সেটা আওয়ামী লীগ বুঝবে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে একটা মানুষের মধ্যে ক্ষোভ, সেই মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে কিন্তু এই ছাত্র সমন্বয়ক নেতারা তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে যে কথাগুলো বলেছিল যে 23 লক্ষ ভারতীয় চাকরি করে, যেটা বাংলাদেশের মানুষকে একেবারেই আসিফ নজরুল্লাহ প্রত্যেকদিন মিথ্যে কথা বলে বলে খাইয়েছিল, সেই 23 লক্ষ ভারতীয় কোথায় এখন সাধারণ মানুষ প্রশ্ন করছে। স্বভাবতই আসিফ নজরুল্লাহ কোনো জবাব দিতে পারছে না এই প্রশ্নের উত্তরে। এই যে সাধারণ মানুষের কাছে যে রিক্সা চালক হাসিনার আমলে 1200 টাকা রোজগার করত, সেই রিক্সা চালক হয়তো তোমার হচ্ছে 20 টাকা দিয়ে একটা ডিম কিনতো। দ্রব্যমূল্য এতটাই বৃদ্ধি হয়েছিল হাসিনার আমলে, একথাও অস্বীকার করা যাবে না। কিন্তু এই যে সরকার, সেই সরকারের আমলে দেখা যাচ্ছে একটা ডিমের দাম তারা হয়ে গেছে 25 টাকা। আমি তর্কের খাতিরে বললাম, কম বেশি হতেই পারে। এই যে 5 টাকা বৃদ্ধি হয়েছে, কিন্তু তার রোজগার 5 টাকা বাড়েনি। তার রোজগার 1200 টাকা থাকলে এখন সেটা 600 টাকা হয়েছে। মানুষ এই পার্থক্যটা, অর্থাৎ রিক্সাওয়ালা বাংলাদেশের এই পার্থক্যটা কিন্তু বুঝতে পারছে। অন্যদিকে বাংলাদেশের যে মূল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা হাসিনার আমলে সচল ছিল। এখন প্রায় কালকেও প্রতি 50টা গাজীপুরের গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে রয়েছে মায়না দিতে পারছে না বলে। বহু গার্মেন্টস কারখানা চলছে, শ্রমিকরা তারা কাজে ইচ্ছে হলে যায়, ইচ্ছে হলে যায় না, কারণ হচ্ছে মালিক পক্ষ মায়না দিতে পারছে না। অর্থাৎ গার্মেন্ট ইন্ডাস্ট্রি শেষ। বাংলাদেশের টাকার দাম হু 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 করে নিচে নামছে, টাকার কোনো দাম নেই। বাণিজ্যিক যে ব্যাংকগুলি, সেই ব্যাংকগুলিতে বাংলাদেশে কোনো টাকা নেই। বাণিজ্যিক ব্যাংকগুলি সাধারণ মানুষের গচ্ছিত অর্থ তারা দিতে পারছে না। ডলার নেই, আন্তর্জাতিক বাণিজ্য স্তব্ধ। স্বভাবতই বাংলাদেশের যে ইকোনমিটা, সেই ইকোনমিটা কার্যত স্তব্ধ। বাংলাদেশের মানুষ এখন, যেটা বাংলাদেশের জাতীয় মাছ বলা হয়, অর্থাৎ গরিবের মাছ, যেই মাছটা 120 টাকায় পাওয়া যেত, 100 টাকায় পাওয়া যেত, পাঙাশ মাছ, সেই মাছটার কেজি এখন 250 টাকা। তার মানে শেখ হাসিনার আমলে যে মাছটা বাংলাদেশের গরিব মানুষ 100 টাকা 120 টাকা দিয়ে খেত, সেই মাছটা আজকে বাংলাদেশের মানুষকে কিনতে হচ্ছে 250 টাকা। কাঁচা লঙ্কা কিনতে হচ্ছে 500 টাকা, 600 টাকা, 700 টাকা। 1 কেজি আলুর দাম বাংলাদেশে কিছুদিন আগেই সে প্রতিবেদনটা আমি করেছিলাম 400 টাকা দিয়ে। স্বভাবতই বাংলাদেশের মানুষ বাজারমুখী হচ্ছে না, এখন ইকোনমিটা স্টপ। এবং এই যে ইকোনমিটা বাংলাদেশে স্টপ, তখনই বাংলাদেশের ছাত্র নেতারা পিঠ বাঁচাতে গেলে তাদের কি করতে হবে? পিঠ বাঁচাতে গেলে এই হিন্দুদের যত পারো জবাই করো, হিন্দুদের যত পারো অত্যাচার করো, মুসলিম মৌলবাদীদের তল্লেই দাও, এই কাজটা বাংলাদেশের ছাত্র নেতারা সুকৌশলভাবে করে আসছে। এবং তার জন্য পরিকল্পিতভাবে প্রথমেই তারা বেছে নিল ইসকন। কারণ ইসকন নিয়ে যদি তারা বেশি লাফালাফি বাড়াবাড়ি করে, খুব সহজেই আন্তর্জাতিক মঞ্চের কাছে ইসকন ইস্যুতে বাংলাদেশের মৌলবাদীরা প্রচার পাবে, যেটা বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে প্রচার হবে এবং একটা ভারত বিরোধী জিগির তুলতে সাহায্য করবে। একেবারে এই পরিকল্পনাতেই কিন্তু ইসকনকে অ্যাটাক করার পরিকল্পনা বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এখন একটাই উদ্দেশ্য, তারাও জানে যে ভোট হলে তাদের ভোটের পরে তাদের টিকি খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ যতদিন পারো ভোটটাকে কিল করো, ভোট দেরিতে করো, লুটে পুটে নাও, যাতে সুখে শান্তিতে গিয়ে পরে ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়ে বসবাস করতে পারি। তুমি যে কথাটা বললে নীল, সেটার বেসিসে আমার একটা কথা তো অবশ্যই মনে পড়ছে। গত দুদিন আগে পর্যন্ত যে আওয়ামী লীগের বিরোধী হিসেবে পরিচিত বিএনপি, সেই বিএনপির আলমগীর সাহেব মহাসচিব, বিএনপির মহাসচিব আলমগীর সাহেব, তিনি কিন্তু বলেছেন যে 5ই আগস্টের আগে এই পরিস্থিতি বাংলাদেশ দেখেনি। চারিদিকে খুন খারাপি চলছে, অরাজকতা চলছে, অর্থাৎ ইউনূস সরকারকে তিনিও আক্রমণ করেছেন। অন্যদিকে ঠিক আমরা দেখলাম যে শেখ হাসিনার যে এক্স হ্যান্ডেল, সেখান থেকে পোস্ট করা হলো তার ছেলের ছবি, দেখানো হলো যে প্রাইম মিনিস্টার, নিউ প্রাইম মিনিস্টার বাংলাদেশ কামিং সুন। কি বলবে?
দেখো, আওয়ামী লীগের বর্তমানে যে 5ই আগস্টের আগে বা 5ই আগস্ট থেকে অন্তত তোমায় বলি পুরো আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগের যে জনমানুষের যে ভাবমূর্তি খারাপ হয়েছিল, এখন ততটাই কিন্তু ভাবমূর্তি উজ্জ্বল। মানুষ কিন্তু বলছে হাসিনার আমলেই ভালো ছিলাম, হাসিনাই ভালো ছিল। মূল্যবৃদ্ধি হচ্ছিল কিন্তু শেষকালে বাড়িতে দুবেলা দুমুঠো খেতে পারতাম। বাংলাদেশের সঙ্গে যদি ভারত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেয় 1 মাস, বাংলাদেশের দুর্ভিক্ষ লাগবে। কোনো পাকিস্তান যাদের নিজেদের দেশে প্রোডাকশন নেই, যারা প্রোডাকশনের জন্য চায়নার দিকে তাকিয়ে, সেই পাকিস্তান বাংলাদেশকে জাহাজে করে খাবার পাঠাবে, এটা মূর্খামি, বাংলাদেশের মূর্খামি। চায়না বিনা স্বার্থে বাংলাদেশকে খাবার পাঠাবে, এইটা মূর্খামি। অর্থাৎ বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষের জন্য বাংলাদেশকে 1 মাসও না 7 দিন আর অপেক্ষা করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের মধ্যে দিয়ে একটা আসবে, আর 7 দিন বাদে যদি আন্তর্জাতিক বাণিজ্যটা সত্যি ভারত সরকার এবং ভারতের জনগণ বন্ধ করে দেয়, তখন তারা বুঝবে যে এই সরকারের আমলে তারা কিরকম রয়েছে। এবং ভয়ানক, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে এগিয়ে চলছে। এই পরিস্থিতি যদি থাকে, আগামী দিন 10 বাদে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। আর ধর্মকে ঢাল করে বাংলাদেশের এই মৌলবাদীরা বাঁচতে পারবে না। কারণ আল্লাহু আকবার ডাক দিতে গেলেও পেটে ভাত চাই। ভাতই যদি না থাকে তাহলে ধর্ম কতক্ষণ? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে আর 10 থেকে 15 দিনের মধ্যে। এবং সেই জায়গাতেই বিএনপি কিছুটা বুঝতে পারছে। এবং বিএনপি একটা সময় তারা সরকার চালিয়েছে, তারা গণতান্ত্রিক সরকার বা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, আন্তর্জাতিক মঞ্চে তাদের যে বাধ্যবাধকতা থাকবে একটা, সেটা তারা বোঝে। তার জন্যই আগে ভাগে ইউনূস সরকারের সমালোচনা করে কার্যত তারা এবার পিঠ বাঁচাতে চাইছে। কারণ এবার যদি তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা যদি না করে, তাহলে আর দিন 15 বাদে এই ঢাকার যারা বিএনপি নেতা, তাদের পিঠের চামড়া একটাও থাকবে না, সেটা বুঝতে পারছে। তার জন্যই মির্জা সাহেব তিনি সরাসরি ইউনূসের এবার সমালোচনা করলেন। এবং অন্যদিকে ইউনূসের একটা বিরোধী জিগির তুলে কার্যত যাতে ক্ষমতায় আসতে পারে, সে তো একটা ইচ্ছে সুপ্ত রয়েছেই। সেই জায়গা থেকেও তাদের এই মন্তব্য বলেই মনে করছেন একাংশ। বেশ নীল, আমি তোমার কাছে একেবারে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নে যাব। সেই শেষ প্রশ্ন হচ্ছে, ভারত কি শুধুমাত্র বিবৃতি দিয়েই ক্ষান্ত থাকবে, নাকি একটা বড় পদক্ষেপ করবে? মোহন রাও যেমন বলছিলেন নিশ্চয়ই পদক্ষেপ করবে, কিন্তু কবে? এখনো পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ করেছে ভারত, সেক্ষেত্রে তা কিন্তু সেই অর্থে চোখে পড়ছে না দেশবাসীর। কেন? দেখো, 72 সালে যখন পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানে পাক সেনাদের যে অত্যাচারের কাহিনী, সেটা যখন নয়াদিল্লির কাছে স্পষ্ট হতে থাকে, তখন নয়াদিল্লি বুঝতে পেরেছিল যে অবিভক্ত পাকিস্তানের হিন্দুদের বাঁচাতে গেলে কিছু একটা করতে হবে। সেই সময়তে ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা মোটেও সুখকর ছিল না। সেই সময়তে যে বিশ্ব রাজনীতি, সেই জায়গাতে ভারত কিন্তু খুব একটা বড় ভূমিকাতে ছিল না। তারপরও মিসেস ইন্দিরা গান্ধী, ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী, তিনি ওপারের হিন্দুদের বাঁচাতে একটা বিরাট পদক্ষেপ করেছিলেন। আমেরিকা সেই সময়তে বলেছিল যে ভারত যদি যুদ্ধ বন্ধ না করে, তাহলে পাকিস্তানের সেনাদের হয়ে মার্কিন সেনারা লড়াই করবে। মিসেস ইন্দিরা গান্ধী একবারও আমেরিকার কাছে মাথা নত করেনি। এবং ভারতের বহু রাজনীতিবিদ কংগ্রেসের অন্দরে তারা এই যুদ্ধের কিন্তু বিরোধিতা করেছিল। কিন্তু মিসেস ইন্দিরা গান্ধী তারপরও তার দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধ করে সেই সময়তে মুক্তি দিয়েছিল 10 কোটি বাঙালিকে। কিন্তু এখন 10 কোটি বাঙালি হয়তো ভারত সরকারকে চিন্তা করতে হচ্ছে না, কিন্তু ভারত সরকারের অবশ্যই 3 কোটি সংখ্যালঘুর জন্য চিৎকার করতে হবে, তাদের কথা বুঝতে হবে। কিন্তু সেই জায়গাতে যিনি নিজেকে বিশ্বগুরু বলে দাবি করেন, নিজেকে একেবারে বিজেপি নেতারা মোদিকে একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে বসান, সেই আসন থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কঠোরতর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। কঠোরতর পদক্ষেপ কি গ্রহণ করতে পারে না? বিজনেস বন্ধ হলে কি হবে? একটু আর্থিক ক্ষতি হবে, কিন্তু তাতেও কি বাংলাদেশের এই মৌলবাদীদের দমানো যাবে? একবারও দমানো যাবে না। তারা
নিশ্চয়ই তাদের সেকেন্ড কোনো পথ কিন্তু খোলা রেখেছে। তাহলে এমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যেই জায়গা থেকে বাংলাদেশকে অন্তত ভাবতে হবে ভারতের সঙ্গে শত্রুতামি করলে তার মূল্য কতখানি চোকাতে হবে। সেই জায়গা থেকে নয়াদিল্লি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। তাহলে এই বিশ্বগুরুকে দিয়ে কি হবে তা নিয়ে ভারতের জনগণের মধ্যে কিন্তু একটা আক্ষেপ কিন্তু এখন বইতে শুরু করেছে, এবং ভারত কিন্তু চাইছে এই বিশ্বগুরুর দরকার নেই। বিশ্বমঞ্চে ভারতের শ্রেষ্ঠত্ব প্রমাণ ভারত অনেক দিন আগেই করেছে, বিবেকানন্দের আমলেই করেছে। তার জন্য নরেন্দ্র মোদীর এত প্রচার দরকার নেই। কিন্তু 3 কোটি সংখ্যালঘুর জন্য নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার কোনো কঠোর পদক্ষেপ নিক যাতে এই অত্যাচার বন্ধ হয়। দ্বিতীয়ত, ভারত কি পদক্ষেপ করবে দেখো, সবসময় ডিপ্লোম্যাটিক পর্যায়ের পদক্ষেপ বলে হয় না, এবং সেটা যদি জানিও আমি তাহলে এই মুহূর্তে সেটা ভারত সরকারের পলিসি ওপেন ফোরামে ডিক্লেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই পলিসিটা অনেক ফাস্ট নিতে হবে, সেই পলিসিটা সাধারণ মানুষের বুঝতে হবে, বোধগম্য হতে হবে, তাহলেই তো সাধারণ মানুষ তাকে বিশ্বগুরু মানবেন। তা না হলে সাধারণ মানুষ কেন বিশ্বগুরু মানবেন? সাধারণ মানুষের কি দায় রয়েছে তাকে বিশ্বগুরু মানতে? সেই জায়গা থেকে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ সমস্ত সাধারণ মানুষ চায়। ভারতের 140 কোটি মানুষ চাইছে এই মুহূর্তে, কিন্তু নয়াদিল্লি এখনো পর্যন্ত সেই রকম কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেনি। সেই না পারার পিছনে হয়তো দিল্লির অনেক যুক্তি থাকবে। তাহলে আমরা এত কোটি টাকা খরচা করে জলে স্থলে মিসাইল বানাচ্ছি, আমাদের তোমার হচ্ছে চীনকে মোকাবেলা করার জন্য আমাদের এত কিছু রয়েছে, তাহলে সেগুলো করে লাভটা কি? যেগুলো যদি সঠিক আমরা সময় সেগুলো আমরা ব্যবহার করতে না পারি, এই যে কয়েক হাজার কোটি টাকা দিয়ে অস্ত্র কেনার গল্প শুনি, সেই গল্পে তাহলে সাধারণ মানুষের তো সেগুলো ট্যাক্সের পয়সা থেকে আসে, সেগুলো তো বিজেপির নেতাদের পকেটের পয়সা থেকে এই অস্ত্র কেনা হয় না, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায়। তো সেই অস্ত্র যদি সময় মতো কাজে না লাগে তাহলে সেই অস্ত্র কেনার মূল্য রইল কি? এই প্রশ্নটা তো সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই উঠছে। আমরা রাফায়েল কিনছি, আমরা জার্মানি থেকে ড্রোন কিনছি, আমরা আমেরিকা থেকে ড্রোন কিনছি, এই যে এত ভারী ভারী গল্প শোনা হয় বা শোনা যায়, সেই গল্পের বাস্তবিক চিত্রটা কি সেটা তো সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে বিশ্বগুরুর কাছে। এবং ভারতের জন্য যদি বাংলাদেশের ইউনূস সরকার যদি মাথা নিচু না করে, তাহলে সাধারণ মানুষের কেন এই বিশ্বগুরুকে মানবে? কেন ভারতকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে মানবে ভারতের জনগণ কিন্তু চাইছে 140 কোটি। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, এখানে একটাই ভারত বিরোধিতা যারা করছে, যারা ভারতের মাটিকে যারা ধ্বংস করার জন্য বাংলাদেশে চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ চাইছে। সেখানে ভারতের 140 কোটি মানুষ কিন্তু সমর্থন করবে নরেন্দ্র মোদীকে, কিন্তু নরেন্দ্র মোদী সরকারের এমন নীরবতা, এই শুধু সন্ধ্যেবেলায় একটা বিদেশ মন্ত্রকের একটা প্রেস কনফারেন্স দিয়ে সাধারণ ভারতবাসীর মন জয় করা যাবে না। যে কায়দায় অভিনব বিন্দ্রাকে পাঠানো হয়েছিল পাঠানকোটের পরিস্থিতিতে, যে কথায় সার্জিক্যাল স্ট্রাইক দেখেছিলাম উড়িতে, সেই রকম কিন্তু একটা কঠোর পদক্ষেপ সাধারণ মানুষ আশা করছে। না হলে সাধারণ মানুষের মনে যে চিড়ে, সেই চিড়েটা কিন্তু এই বিশ্বগুরুর কথাতে ভিজবে না। অতএব এই দিল্লির প্রেস কনফারেন্স, প্রত্যেকদিন বাংলাদেশ ইস্যু নিয়ে প্রত্যেকদিন বিদেশ দপ্তরের একটা করে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স কিন্তু এখন সাধারণ মানুষের মনে হাসি ফোটাচ্ছে না। তাই সাধারণ মানুষের হাসি ফোটানোটাও কিন্তু নয়াদিল্লির একটা কাজ, এবং নয়াদিল্লির তাই সেই আবেগকে সম্মান দিতে হবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যেভাবে ভারত বিরোধী সুর চলছে, যেভাবে জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে, যেভাবে জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে, সেইখানে প্রত্যেকটা ভারতবাসীর এই মুহূর্তে গায়ে লাগছে বাংলাদেশের এই ছাত্রদের লুম্ফেন পাড়া দেখে। সেই জায়গা থেকে নয়াদিল্লির পদক্ষেপ কি? সাধারণ মানুষের কাছে তো এই প্রশ্ন আসবেই, কারণ কোন দেশভক্ত এই আমার দেশের তিরঙ্গাকে যেভাবে বাংলাদেশে প্রত্যেকদিন জুতো দিয়ে পাড়ানো হচ্ছে, কোন দেশভক্ত মানুষ কিন্তু এইটা দেখতে পাচ্ছে না। যেভাবে পাকিস্তানে এটা হলে সারা ভারতবাসী সহ্য করতে পারে না, সেভাবে বাংলাদেশে যখন হচ্ছে ভারতবাসী কিন্তু সহ্য করতে পারছে না। তাই বিশ্বগুরুর কাছে একটা সাধারণ মানুষের কাতর আবেদন, একটা পদক্ষেপ দিন যাতে প্রত্যেকদিন বাংলাদেশের মাটিতে এই তিরঙ্গা পতাকার অপমানিত না হতে হয়।
একেবারেই তাই, একেবারেই তাই। অনেক ধন্যবাদ নীল তোমাকে আমাদের সঙ্গে আজ এই অনুষ্ঠানে একেবারে শুরু থেকে থাকার জন্য। নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর, তার সঙ্গে এতক্ষণ আমরা নিউজ রুম থেকে ছিলাম গোটা বিষয়টি নিয়ে। যে পঞ্চবান আজ আমাদের ছিল, সেই পঞ্চবানে কিন্তু বারবার ইউনূস সরকারের কাছে আমরা প্রশ্ন রাখছি, আপনি কবে, কেন এত আপনার রাগ ইসকনের ওপর সেটা আপনি দেখান। যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আপনারা এনেছেন, সেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ শুধুমাত্র কেন? আজকে তসলিমা নাসরিন পর্যন্ত লিখছেন যে রাষ্ট্রদ্রোহিতার কথা আপনি বলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তসলিমা নাসরিন ফেসবুকে পোস্ট করে আপনাকে লিখেছিলেন, তারপর আপনার কোনো জবাব এখনো পর্যন্ত আমরা পাইনি। সেদিকে আমাদের নজর থাকবে। সংবাদ মাধ্যম হিসেবে আমরা এই প্রশ্ন তুলছি আপনার কাছে যে আজকে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর কেন এত অত্যাচার হচ্ছে বাংলাদেশে? তাহলে কি বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘুদের কোনো জায়গা নেই? সেই প্রশ্নটা কিন্তু আজ আমরা করছি। এই প্রশ্নের উত্তর কবে পাবো আমরা জানি না, কিন্তু প্রশ্ন করার দায়িত্ব আমাদের, উত্তর দেওয়ার দায়িত্ব কিন্তু আপনারও ইউনূস সাহেব। সুতরাং আজ আপনার উত্তরের অপেক্ষায় আমরা থাকবো। যেদিন ভালো কিছু করবেন, নতুন কিছু নজির তৈরি করবেন, নিশ্চিতভাবে এই স্টুডিওয় আবারও আপনাদের সঙ্গে এইরকম ভাবেই হয়তো আমরা ভালো কিছু উদাহরণ সারা বিশ্বের কাছে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে, ইসকনের ওপর যা হচ্ছে, হিন্দুদের ওপর যা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর যা হচ্ছে, সেই বিষয়গুলোকে দেখার পর গোটা বিশ্ব এখন ছিছিকার করছে। ট্রাম্প, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট, তিনি ছিচিকার করেছেন। ছিচিকার হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে, ছিচিকার হয়েছে ভারতে, পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, বিভিন্ন জায়গায় ছিচিকার হচ্ছে। কিন্তু তারপরেও কেন আপনাদের হুঁশ ফিরছে না, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি। সেদিকে বিশ্বের পাশাপাশি আমরাও তাকিয়ে রয়েছি। সেই প্রশ্নের উত্তরের জন্য আমরা অপেক্ষায় থাকবো এবং উত্তর পেলে নিশ্চয়ই আমাদের দর্শকদের তা তুলে ধরবো। আজকের পঞ্চবান এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য সকল খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।